প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি কার্তিক চন্দ্র রায়, প্রভাষক ভূগোল, মনমোহনপুর আইডিয়াল ডিগ্রি কলেজ। আমি গত ক্লাসে তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে তোমাদের পড়াবো পৃথিবীর উপরিভাগ সম্পর্কে। আজকে দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর ভূমিরূপ, অবস্থান এবং গঠন প্রক্রিয়া থেকে পর্বত সম্পর্কে। তোমরা জানো পৃথিবীর উপরিভাগ গঠন প্রক্রিয়া আমরা যদি দেখি, এটি স্বাভাবিকভাবে সমতল মনে হলেও এখানে কিন্তু কোথাও উঁচু, কোথাও সমভূমি, কোথাও আবার মালভূমি এভাবে গঠিত। এই পৃথিবীর ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর, পর্বত। মালভূমি। সমভূমি। এই প্রধান তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো আজকে আমরা তোমাদের যে বিষয়টি আলোচনা করব আমি, সেটি হচ্ছে পর্বত। আমাদের পাঠের শিরোনাম ছিল পর্বত। পর্বত কাকে বলে? পর্বত হচ্ছে সমভূমি থেকে সুউচ্চ ভূমিরূপকে পর্বত বলে। সমভূমি থেকে সুউচ্চ পর্বত শিলার রূপকে পর্বত বলে। আমরা 600 থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে পাহাড় বলে থাকি এবং 1000-এর অধিক উচ্চতা বিশিষ্ট শিলাস্তূপ বা ভূমিরূপকে আমরা পর্বত বলে থাকি। তো পর্বতকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে ভঙ্গিল পর্বত। দ্বিতীয় স্তূপ পর্বত। আগ্নেয় ল্যাপুলিথ। আমরা পর্বতকে 5টি ভাগে ভাগ করেছি। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয়, এটাকে আবার সঞ্চয়জাত পর্বতও বলা হয়, সঞ্চয়জাত আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত,
লেকোলিক পর্বত এবং ক্ষয়জাত পর্বত। শিক্ষার্থীবৃন্দ, আমরা ভঙ্গিল পর্বত, একটি কথা বলার দরকার, তোমরা অনেকে হয়তো ভূগোলের চিত্র দেখে ভয় পাও। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা একটু নিজের ধারণা অনুযায়ী চিত্র আর্ট করে এর বর্ণনা করব, এতেই যথেষ্ট। ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। আমি এখন আলোচনা করব ভঙ্গিল পর্বত। তোমরা এতক্ষণে হয়তো লিখে নিয়েছ ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কাকে বলে? যে পর্বতের শিলারাশি ভাঁজ ভাঁজ বা খাঁজ হয়ে সৃষ্টি হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। অর্থাৎ শিলারাশি মধ্যে একটা ভাঁজ থাকতে হবে। আমি তোমাদের চিত্র এঁকে দেখাই, মানে খুব সহজ করে নিজের মতো করে। আমরা এইভাবে নিতে পারি। আমরা এই শিলা স্তরকে বিভিন্ন ইচ্ছা মতো আমাদের চিহ্নিত করতে পারি। দ্বিতীয় স্তর, এটা একটু বড় ধরনের শিলা। এভাবে আমরা ভূ অভ্যন্তর ভাগ করতে গিয়ে ফোটা ফোটা এগুলো একটু বড় ধরনের শিলা দেখালাম, মানে যাতে বোঝা যায়। আমরা এইভাবে দেখাতে পারি, মানে আমরা তিন ধরনের শিলা দেখাবো। এটা হলো ভঙ্গিল পর্বত। অর্থাৎ আমি কি বললাম ভঙ্গিল পর্বতের সংজ্ঞা? যে শিলারাশির মধ্যে ভাঁজ থাকতে হবে এবং অনেকগুলো চূড়া থাকতে হবে। এই ধরনের পর্বতকে আমরা ভঙ্গিল পর্বত বলি। এই পর্বতটার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত এবং এটা বৃহৎ অঞ্চল ব্যাপী অবস্থান করবে। পর্বতের চূড়া নিচু অংশ এভাবে সৃষ্টি হয়েছে। তো একেই ভঙ্গিল পর্বত বলে। আমরা ভঙ্গিল পর্বতের উদাহরণ দিতে পারি এশিয়ার মধ্যে আমাদের কাছাকাছি হিমালয় পর্বতমালা। তোমরা হিমালয় পর্বতমালার নাম শুনেছ। হিমালয় পর্বতমালা আমরা দেখো হিমালয় পর্বতমালা। এখন হিমালয় পর্বতমালা কেন বললাম? হিমালয় পর্বতমালা বিভিন্ন অনেকগুলো চূড়ার সমন্বয়ে গঠিত, এই জন্যে মালার ন্যায় সদৃশ, এই জন্য হিমালয় পর্বতমালা বলা হয়। তাহলে বন্ধুরা দেখো, তোমাদের নিজের মতো করে আমরা একটা চিত্র এঁকে আমরা পর্বতের উদাহরণ এবং বর্ণনা দেব। ভঙ্গিল পর্বত। এরপরে চলে আসি দুই নম্বরে স্তূপ পর্বত। স্তূপ পর্বত কাকে বলে? যে ভূপৃষ্ঠের শিলারাশি ভূ আলোড়নের ফলে ফাটল সৃষ্টি হয়ে বা চ্যুতির সৃষ্টি হয়ে যদি কোনো অংশ নিচের দিকে বসে যায় এবং কোনো অংশ উপরের দিকে উঠে যায়, এরকম পর্বতকে আমরা স্তূপ পর্বত বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা আঁকতে পারবে নিজের মতো করে। দেখো, আমরা যদি এইরকম ভূমিরূপ দেখি, আচ্ছা ভূমিরূপ আমরা প্রথমে তিন ধরনের ভূমিরূপ আমরা দেখালাম। এটা
দেখালাম। এটা হয়তো এইভাবে চিহ্নিত করি, এটা এভাবে চিহ্নিত করি, কারণ এখানে চিত্র আর্ট করতে গেলে আমার সময় বেশি লাগবে, আর এই ভিডিও ক্লাসের সময় অত বেশি হলে হয়তো তোমরাও দেখতে চাবে না, মেগাবাইট খরচ হবে। এটা একটু বড়, এভাবে দিতে পারি। এটা একটা সমভূমি। এখন কোনো কারণে যদি, কোনো কারণ বলতে এখানে ভূ আলোড়ন বা ভূ আন্দোলন, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হতে পারে, এর মধ্যে ফাটলের সৃষ্টি হলো। এটা হলো প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র যদি এইরকম হয়, এর কোনো অংশ আমি বলছি যে বসে গিয়ে, অর্থাৎ তাহলে এইরকম হবে। দ্বিতীয় স্তরটা এখানে আসবে, অর্থাৎ এটা এটা দ্বিতীয় স্তরটা আমরা দিয়েছি এরকম, এরকম দিয়েছি, আর তৃতীয় স্তরটা দিয়েছি আমরা এইভাবে। তৃতীয় স্তরটা আমরা দিয়েছি, দ্বিতীয় স্তরটা এইভাবে দিয়েছি, তৃতীয় স্তরটা দিয়েছি এইভাবে। হ্যাঁ, দেখো আমি বলেছিলাম কি স্তূপ পর্বত কাকে বলে, যে ভূ আলোড়নের ফলে যদি ফাটলের সৃষ্টি হয় এবং ফাটল বরাবর কোনো অংশ, এই যে দুই পাশে দুই অংশ নিচের দিকে দেবে যায়, প্রথম অংশ স্থির থাকলো, এই যে উঁচু অংশ এটি পর্বতের ন্যায় দাঁড়িয়ে থাকে। এই ধরনের পর্বতকে বলা আছে স্তূপ বা চুত্তি পর্বত বলা হয়। আমরা এই এটার নাম আমরা কি দিয়েছিলাম, স্তূপ পর্বত। স্তূপ পর্বত, এটা কি বললাম, স্তূপ পর্বত অর্থাৎ ভূ আলোড়নের ফলে যদি ভূমিরূপের ফাটলের সৃষ্টি হয় এবং ফাটল বরাবর কোনো অংশ উপরের দিকে উঠে যেতে পারে, আবার কোনো অংশ নিচের দিকে নেমে যেতে পারে। তো এখানে আমি দেখাইছি যে দুই পাশের স্তর নিচের দিকে নেমে গেছে, এটাকে আমরা বলছি স্তূপ পর্বত, আর মাঝখানের অংশটা পর্বতের ন্যায় দাঁড়িয়ে আছে। এ ধরনের পর্বতকে আমরা স্তূপ পর্বত বলে থাকি। তোমরা নিশ্চয়ই চিত্রতে দেখতে পাচ্ছ, স্তূপ পর্বতের কোনো চূড়া নেই, মাঝখানের অংশটা চ্যাপ্টা আকৃতির এরকম হয়ে থাকে। এবং যদি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ পর্বত, এর উদাহরণ দিতে পারি। এরপর আমরা যাব 3 নম্বর পর্বত, লেকোলিট পর্বত। এটা কি, আমরা ভূ অভ্যন্তর পড়তে গিয়ে আমরা পেয়েছিলাম ভূ অভ্যন্তরকে কয়েকটি ভাগে, প্রধানত 3টি ভাগে আমরা ভাগ করেছিলাম। তো এটা এরকম যদি হয় যে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা বা লাভা, এগুলো কি হয়, ভূ আলোড়নের ফলে, তাপ এবং চাপের হ্রাস বৃদ্ধির ফলে এগুলো বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূ অভ্যন্তরেই তাপ বিকিরণ করে শীতল
শীতল এবং কঠিন আকার ধারণ করে। একেই আমরা বলছি কঠিন আকার ধারণ করে এবং মাঝখানের অংশ স্ফীত হয়ে উঁচু হয়ে ওঠে। একে আমরা বলছি ল্যাকোলিথ বা এটাকে গম্বুজ পর্বতও বলা হয়। তো আমরা চিত্রটা এভাবে আর্ট করতে পারি। তোমরা চিত্রটা এভাবে আমরা আর্ট করতে পারি, মানে ভূমিরূপটা এভাবে, আমরা স্তরগুলো আলাদা আলাদা দেব। এটা এরকমভাবে স্তরগুলো আমরা তিন ধরনের স্তর দেখালাম। আমরা কি বলছিলাম যে ভূ আলোড়নের ফলে, এটা সম্পূর্ণটা কালি করে দিতে সময় লাগবে, তোমরা ধরে নাও যে এটা কালো। ভূ অভ্যন্তরভাগের গলিত ম্যাগমা বা লাভা কি হয়, তাপ বিকিরণ করে, তাপ ও চাপের ফলে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু আমরা আরও নিচের স্তর আছে, এগুলা এভাবে উপরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং ভূভাগটা কি হয়, উপরে বেরিয়ে আসতে না পেরে ভূ অভ্যন্তরেই জমাট এবং কঠিন আকার ধারণ করে এবং কি ভূ উপরের ভাগটা স্ফীত হয়ে ওঠে এবং গম্বুজ আকৃতি ধারণ করে। একে বলা হচ্ছে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত। এটার নাম হচ্ছে গম্বুজ পর্বত। ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত কাকে বলে তাহলে আমরা জানলাম যে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, লাভা, ভস্ম, ছাই ইত্যাদি কি হলো, চাপ অর্থাৎ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ভূপৃষ্ঠে বেরিয়ে আসতে না পেরে ভূ অভ্যন্তরেই জমাট এবং তাপ বিকিরণ করে কঠিন আকার ধারণ করে। এর ফলে ভূপৃষ্ঠটা কি হয়, গম্বুজ আকৃতি ধারণ করে। এইরকম পর্বতকে আমরা বলছি গম্বুজ পর্বত। আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস, হেনরি পর্বত এ জাতীয় পর্বতের উদাহরণ। এরপরে চলে আসো আমরা আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত এটাকে আবার সঞ্চয়জাত পর্বতও বলা হয়। একে আবার সঞ্চয়জাত পর্বতও বলা হয়। এটি কি? এটি হচ্ছে যে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, লাভা, ভস্ম, ছাই ইত্যাদি কি হয়, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো ফাটল দুর্বল অংশ দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। একে আগ্নেয় পর্বত বলে। আগ্নেয় পর্বত কেন বলা হচ্ছে, সেখানে প্রচণ্ড তাপ, ভূ অভ্যন্তরভাগ, আমরা ভূ অভ্যন্তরভাগ পড়তে গিয়ে সেখানে পেয়েছি প্রচণ্ড তাপ। এই গলিত ম্যাগমাগুলো কখনো সজোরে এবং কোনো অবস্থা ধীরে এভাবে বেরিয়ে আসে। তো আমরা চিত্রটা যদি দেখি, আমরা চিত্র দেখলেই সহজেই বুঝতে পারবো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত, আমরা একটা পর্বত আঁকার চেষ্টা করি, এইরকম একটা পর্বত।
এর অভ্যন্তরে আমরা তো পৃথিবীর অভ্যন্তর ভাগ করতে গিয়ে আমরা স্তরে স্তরে কয়েকটি স্তর দেখিয়েছি। ভূ অভ্যন্তরে এরকম গলিত লাভা ইত্যাদি, এগুলো যদি ভূ অভ্যন্তর যদি এরকম হয়, এই লাভা সজোরে পৃথিবীর কোনো দুর্বল ফাটল অংশ দিয়ে, ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল অংশ দিয়ে বাইরে সজোরে বেরিয়ে এসে আমরা এই জাতীয় পর্বতকে বলছি আমরা আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা কি? যে পৃথিবীর অভ্যন্তর ভাগের গলিত ম্যাগমা, লাভা ভস্ম ছাই ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে যদি ভূপৃষ্ঠে বেরিয়ে এসে তাকে আমরা আগ্নেয় পর্বত বলছি। আগ্নেয় পর্বত অর্থাৎ এই যে লাভা ভস্ম ছাই, এগুলোকে আমরা সঞ্চয়জাত পর্বতও বলছিলাম। এগুলো সজোরে উদ্গীরণ হয়ে এগুলো পরবর্তীতে তাপ বিকিরণ করে আরও এখানে পাশে এরকম উঁচু নিচু পর্বতের সৃষ্টি হয়। এগুলো তাপ বিকিরণ করে পর্বতের সৃষ্টি হয়, এই জন্য একে আগ্নেয় পর্বত। এবং পরে ওই লাভাগুলো যেগুলো বেরিয়ে আসে সেগুলো তাপ বিকিরণ করে কঠিন আকার ধারণ করে পর্বতের সৃষ্টি হয়। একে আবার সঞ্চয়জাত পর্বত বলা হয়। আগ্নেয় পর্বতের উদাহরণ হতে পারে ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা ইত্যাদি এই আগ্নেয় পর্বতের উদাহরণ। এরপরে আমরা যাব ক্ষয়জাত পর্বত। দেখো চিত্রগুলো তোমরা নিজের মতো করে সহজ করে আঁকবা, কঠিন করে বা বইয়ের মতো অত সুন্দর হওয়ারও দরকার নেই, এভাবে আমরা আর্ট করব। তো আমরা 5 প্রকার পর্বতের কথা বলছিলাম। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আমি দেখিয়েছি। তারপরে বলছিলাম স্তূপ বা চুত্তি পর্বত, ল্যাকুলিট পর্বত এবং আগ্নেয় পর্বত, এবং সবশেষে বলছিলাম ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতটা কি? ধরো যে প্রথমে পর্বতটা তোমার এই রকম আকৃতির একটা পর্বত ছিল। এই পর্বতের উপরে পৃথিবীর প্রতিনিয়ত কি ক্রিয়া প্রতিক্রিয়া, রোদ বৃষ্টি বায়ু প্রবাহ, এগুলা প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল। এর ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়, পূর্বে যে পর্বতটি ছিল সেই পর্বতটি আর নেই। পরবর্তীতে পূর্বের পর্বতটি ধরে এই পর্যন্ত ছিল, পরবর্তীতে এই পর্বতটি এই পর্যন্ত আছে। অর্থাৎ তাহলে পূর্বের পর্বতটা এই পর্যন্ত ছিল, এখন এই পর্বতটি ক্ষয়প্রাপ্ত হয়ে এই অবস্থা রয়েছে। একে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত কাকে বলে? যে পূর্বে যে পর্বতটি ছিল তার উপর পৃথিবীর বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি, রোদ বৃষ্টি বায়ু প্রবাহ, এগুলো এর উপর ক্রিয়াশীল হওয়ার ফলে কি হয়, পূর্বে যে পর্বতটি ছিল এই শিলারাশি ক্ষয়প্রাপ্ত হয়ে আগের সেই পর্বত নেই, পরবর্তীতে এর ক্ষয়প্রাপ্ত অংশ পর্বতের আকৃতি হিসাবে থাকে। এরকম এই জাতীয় পর্বতকে আমরা বলছি ক্ষয়জাত পর্বত।
তো ক্ষয়জাত পর্বতের ক্ষয় চিহ্ন বর্তমান থাকে। এটি যে কোনো শিলাস্তর গঠিত হয়। এটি যে কোনো আকৃতির হতে পারে। উদাহরণস্বরূপ যদি বলি আমরা, ইউরোপের সিয়েরা নেভাদা এ জাতীয় ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আজকে পর্বত সম্পর্কে জানলাম। নিশ্চয়ই তোমরা বই কিনেছো এবং বাড়িতে বই দেখবে এবং বাড়ির আমি যে কথাগুলো বললাম এগুলো তোমরা মিলাই নিবে। তাহলে আমরা আজকে কয় প্রকার পর্বত সম্পর্কে জানলাম? 5 প্রকার পর্বত সম্পর্কে জানলাম। প্রথমে কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ল্যাকুলিত পর্বত, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত। ভঙ্গিল পর্বত কি বলছিলাম? যে পৃথিবীর ভূভাগে শিলারাশি ভাঁজ বা খাস আকৃতি লাভ করে বিশাল অঞ্চলব্যাপী অবস্থান করে, তাকে ভঙ্গিল পর্বত বলে। এই ভঙ্গিল পর্বত সাধারণত আমরা পাত গঠন অনুযায়ী কি হয় যে এই দুটি পাত যদি পরস্পর সামনের দিকে এগিয়ে আসে এবং এর মাঝখানের যে পলি শিলারাশি এগুলো কি হয়? ভাঁজ আকৃতির পর্বতের সৃষ্টি হয়। আমরা যদি হিমালয় পর্বতের কথা বলি, এটি একটি অগভীর সাগর, তেথিস সাগর ছিল। এই সাগরটিকে দুটা ভূপাত পরস্পর অগ্রসর হয়ে এটি কি হয়েছিল? মাঝখানের ভূভাগ উপরের দিকে স্ফীত হয়ে ভঙ্গিল আকৃতি ধারণ করেছিল। একে বলা হচ্ছে ভঙ্গিল পর্বত। তারপরে আমরা কি বলছিলাম? স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি? যে ভূভাগ আমরা সমান ভূভাগ ধরে নিলাম, যে পৃথিবীর উপরিভাগ সমতল এবং সমান, কিন্তু অভ্যন্তরে বিভিন্ন ভূ আলোড়নের ফলে, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদির ফলে কি হলো? ভূভাগ এর মধ্যে ফাটলের সৃষ্টি হলো এবং ফাটল বরাবর কোনো অংশ উপরের দিকে অথবা কোনো অংশ নিচের দিকে যদি নেমে যায়, এই রকম শিলাস্তূপকে আমরা বলছি স্তূপ পর্বত। তারপরে বলছিলাম আমরা ল্যাকুলিত পর্বত। এটা কি? যে অভ্যন্তরে গলিত শিলা, লাভা ইত্যাদি আলোড়নের ফলে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করে। ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু ভূপৃষ্ঠে বেরিয়ে আসতে পারে না। ফলে অভ্যন্তরে কি হয়? জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে এবং ভূপৃষ্ঠটা কিছুটা গম্বুজের আকৃতি ধারণ করে। এই ধরনের পর্বতকে আমরা বলছিলাম গম্বুজ পর্বত। তারপরে বলছিলাম আমরা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এটা কি? অভ্যন্তরে গলিত লাভা, ভস্মস্থায়ী এগুলো পৃথিবীর ফাটল বা দুর্বল অংশ থেকে দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে এবং একসময় বেরিয়ে এসে তাপ বিকিরণ করে কঠিন আকার ধারণ করে। এই জাতীয় পর্বতকে আমরা বললাম আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত এটা কি? প্রথমে আমরা একটা যে নির্দিষ্ট পর্বত ছিল তারপর ক্রিয়াশীল বিভিন্ন রোদ, বৃষ্টি, বায়ু প্রবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে আগের যে আকৃতি ছিল সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে
কিছুটা কম আকৃতির পর্বত রূপে দাঁড়িয়ে আছে। এই জাতীয় পর্বতকে ক্ষয়জাত পর্বত বলে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই কিনে আমি যে কথাগুলো বললাম এগুলোর সাথে মিলাই নিবে। আজকের মনে এখানেই পাঠ সমাপ্তি করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরেই থেকো। ধন্যবাদ সবাইকে।